কালকা মেল, যা বর্তমানে নেতাজি এক্সপ্রেস নামে আমাদের কাছে বেশি পরিচিত। বহু বছর ধরে কলকাতা থেকে সিমলা যাওয়ার একমাত্র ট্রেন। শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বোস কোনো এক সময় এই ট্রেনেই সফর করেছিলেন। সে কারণেই পরবর্তী সময় কালকা মেলের নামকরণ করা হয় নেতাজি এক্সপ্রেস। নেতাজি এক্সপ্রেস চালু হওয়ার প্রায় 150 বছর পর এমন এক ঐতিহাসিক ট্রেনে চড়ে সিমলা যাব, সেই আনন্দটা বলে বোঝানোর নয়। পুরো জার্নির যতটা সম্ভব আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদের সাথে কথা তো পুরো ভিডিও জুড়েই হতে থাকবে। তো চলুন খুব বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সময় এখন 7:30 আর আমি এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের সামনে। অরিজিনালি আজকে হাওড়া স্টেশনে এসেছে এই কারণেই, এখান থেকে কিন্তু আমাদের আজকে ট্রেন রয়েছে যেটা হিমাচলের উদ্দেশ্যে। হিমাচল অর্থাৎ সিমলা মানালি। হ্যাঁ, আমার চ্যানেলে দ্বিতীয়বারের জন্য এবার সিমলা মানালি সিরিজ কিন্তু শুরু হয়ে গেছে। আজ রাতে যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে কালকা মেল। এখান থেকে 9:55 সময় যেটা হাওড়া ছাড়বে, আর আমরা পৌঁছবো পরশু ভোর 3টের সময়। তো চলুন আমার সাথে জার্নি শুরু করা যাক। নির্ধারিত সময় থেকে অনেকটা আগে পৌঁছে যাওয়ায় ঠিক করলাম 1 ঘন্টা সময় আমি হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জেই কাটিয়ে নেব। এক্সিকিউটিভ লাউঞ্জের মধ্যে সময় কাটানোর জন্য সোফার সাথে সাথে ডরমিটারি এবং বেশ কিছু রুমও রয়েছে। যারা ট্রেনের টাইমের অনেকটা আগেই স্টেশনে পৌঁছবেন তারা এই রুম বা ডরমিটারি বুক করে নিতে পারবেন। এছাড়া লাউঞ্জের মধ্যে রয়েছে মোবাইল চার্জিং স্টেশন, তবে সেখানে নিজের মোবাইল কিন্তু নিজের দায়িত্বেই রাখতে হবে। এই যে এক্সিকিউটিভ লাউঞ্জ যেখানটায় আমরা ছিলাম, এর ভেতরেও কিন্তু একটা ফুড কোর্ট রয়েছে। আপনারা যারা এক্সিকিউটিভ লাউঞ্জের মধ্যেই ডিনার করতে চাইবেন তারা কিন্তু ওখানে খুব ভালোভাবেই ডিনার করে নিতে পারবেন। প্রচুর মেনু রয়েছে, বাট আমি সবসময় প্রেফার করি এই হচ্ছে ফুড প্লাজা। তো ফুড প্লাজাতেই ডিনার করাটা আমি বেশি প্রেফার করি, বা আমি যখন আসি হয়তো কোনো সময় দেখেছেন যে এখানেও লাঞ্চ করি, তো এখানেই প্রতিবারের মতন এবারেও আমি কিন্তু এখানেই ডিনার করব। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এই ফুড প্লাজা থেকে আমরা দুটো থালি অর্ডার করেছি, একটা ভেজ একটা নন ভেজ। তো আমাদের খরচ পড়লো 400 টাকা। আর এই হচ্ছে কাউন্টার। এখান থেকেই কিন্তু আপনাদের যে টোকেনটা প্রথমে দেবে সেটা এখানে জমা করে কিংবা এখানে দেখিয়ে আপনারা এখান থেকেই ফুড অর্ডার করে নেবেন। ফুড প্লাজাতে রাতের খাবারের জন্য অর্ডার করে নিলাম ভেজ থালি। আচ্ছা, এবার আপনাদের সাথে ছোট্ট একটা ইতিহাস শেয়ার করি। সময়টা তখন 1864। তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার অস্বাভাবিক গরমে অতিষ্ঠ হয়ে সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করেন। তৎকালীন সাহেব এবং তাদের পরিবার পরিজনদের কলকাতা থেকে সিমলা স্থানান্তরিত করার জন্য 1866 সালে চালু করা হয় এই কালকা মেল। তখন এর নাম ছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল। তবে সে সময় এই ট্রেনটি কলকাতা থেকে দিল্লি পর্যন্তই চলাচল করত। পরে সেই রেলপথ কালকা পর্যন্ত বিস্তৃত করা হয়। আপনাদের আরেকটা ইতিহাস বলি। এই যে আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই ক্যাব রোড বা ক্যাবওয়ে, এটাও কিন্তু তৈরি হয়েছিল তৎকালীন ইংরেজ সাহেবদের কালকা মেল ধরার জন্যই। ইংরেজ আমল শেষ হলেও এখনও পর্যন্ত সেই কালকা মেল ক্যাব রোডের পাশের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তবুও ডিসপ্লে বোর্ড দেখে ট্রেন প্ল্যাটফর্মে আসার কিছুক্ষণ আগেই আমি এসে পৌঁছলাম 9 নম্বর প্ল্যাটফর্মে। কিছুক্ষণের মধ্যেই কালকা মেল প্ল্যাটফর্মে এসে পৌঁছলো। আমরা থার্ড এসিতে টিকিট করেছিলাম। টিকিটে আমাদের খরচ পড়েছিল জনপ্রতি 2298 টাকা করে। এক্স্যাক্ট টাইম হচ্ছে 9:30, আর এই যে আমাদের ট্রেন চলে এসেছে। এই হচ্ছে আমাদের কোচ B4। এখন B4, আর আমাদের সিট হচ্ছে এখানে একদম শুরুতে, মানে শুরু বলবো না শেষ বলবো, 57 থেকে 64 এখানেই কিন্তু আমাদের সিট। চলুন ভেতরে যাওয়া যাক। সময় তখন রাত 9:55। কালকা মেল তার যাত্রা শুরু করলো। আসুন এই কালকা মেলের চলার সাথে সাথে আমরাও কিছু ফ্যাসিলিটি দেখে নেই। কোচের দরজার সাথেই রয়েছে একটি লাইট, একটি মিরর এবং একটি ওয়াশ বেসিন।
ট্রেনের এসি 3 টায়ারের ওয়াশরুমের মধ্যেও রয়েছে ফ্যান, রয়েছে ভেন্টিলেশন ব্যবস্থা, রয়েছে ওয়াশ বেসিন, জেট স্প্রে এবং কমোড। ওয়াশরুম খুব যে পরিষ্কার তা একেবারেই বলা যায় না, তবে এত পুরনো ট্রেনের ওয়াশরুমেও আপনারা সব সুবিধেই পেয়ে যাবেন। সময় তখন রাত 11:15। আমাদের ট্রেন হাওড়া থেকে 93 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে পৌঁছল সীতাভোগ মিহিদানার জন্য বিখ্যাত বর্ধমানে। হয়ে গেল বিছানা, এবার শোয়ার পালা। দিয়েছে দুটো সাদা চাদর, একটা জাস্ট আমরা নিচে পেতে নিয়েছি আর একটা গায়ে দেওয়ার, আর সেই সাথে একটা ব্ল্যাঙ্কেটও আছে। তো চলুন আজকের মতন শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে সকালে। রাত তখন 12:32। আমরা আসানসোল জংশন পার করলাম। রাত্রে এসি কম্পার্টমেন্টের দরজা সিকিউরিটির কারণে বারবার না খোলাই ভালো, যেটা টিটি সাহেব আমাদের বলে গেলেন। আর আমার আপার বার্থ হওয়ায় এবং সবার সিকিউরিটির কথা মাথায় রেখে রাতের ঘুমানোটাই আমাদের কাছে শ্রেয় বলে মনে হলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা প্রবেশ করেছি উত্তরপ্রদেশের সীমানায়। সময় সকাল 8:18। নির্ধারিত সময় থেকে প্রায় 13 মিনিট দেরিতে আমরা এসে পৌঁছলাম দীনদয়াল উপাধ্যায় জংশন। এই স্টেশনটি পূর্বে মুঘলসরাই জংশন নামেও পরিচিত ছিল। স্টেশনটিতে এশিয়ার বৃহত্তম রেলওয়ে মার্শালিং ইয়ার্ড রয়েছে। প্রিমিয়াম ক্যাটাগরির বন্দে ভারত সহ রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেন এই স্টেশনে থামে, যা এই স্টেশনকে সমগ্র ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে অনন্য করে তোলে। আমাদের থার্ড এসি কোচে কী কী সুযোগ সুবিধা ছিল চলুন এবার একবার দেখে নেওয়া যাক। রয়েছে মিরর, রয়েছে চার্জিং সকেট, এছাড়াও রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট, সাথে রয়েছে বটল হোল্ডার। দীনদয়াল জংশন পার করার পর নিয়েছিলাম 1 কাপ চা, তবে চায়ের টেস্ট একদমই বেকার। দাম পড়েছিল 10 টাকা। ঘড়িতে সময় এখন 10:10 আর আমরা এসে পৌঁছে গেছি কিন্তু মির্জাপুর। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা লেট করে এসে পৌঁছেছি আমরা মির্জাপুর। এই মির্জাপুর নাম শুনলে সর্বপ্রথম যেটা আপনাদের মনে পড়ল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নিয়েছি আলুর পরোটা। আসলে যখন আমরা মির্জাপুর ক্রস করলাম, মির্জাপুর যখন ঢুকছে ট্রেন, তখন ট্রেনে দেখলাম মির্জাপুর থেকেই আলুর পরোটা নিয়ে উঠলো। একটা প্লেট নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য। তো এই হচ্ছে দেখুন আলুর পরোটা, আর এখানে দিয়েছে একদম পাতলা আলুর সবজি। চলুন একবার টেস্ট করে দেখি। আর হ্যাঁ, সাথে পিকেলও দিয়েছিল, তো সেটা আমরা কেটে ঢেলে নিয়েছি। একবার টেস্ট করে দেখি কিরকম খেতে। পরোটা নিয়ে নিলাম, একটুখানি সবজিতে দিয়ে, সবজি তো নয় একদম পুরো জল আর কি। মানে খুব যে বেশি টেস্ট সেটা একদমই বলবো না, একবার খারাপও না, খাওয়া যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তরকারিটা যদি আরেকটু ভালো হতো, মানে এরকম জলের মতন যদি না হতো, হয়তো আরেকটু ভালো লাগতো। ঘড়িতে সময় এখন 11:30 আর প্রায় আমরা 815 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এসেছি কিন্তু প্রয়াগরাজ। এখানে আসতে আমাদের ট্রেন কিন্তু প্রায় 50 মিনিট লেট।
প্রয়াগরাজ, যা এলাহাবাদ নামেও পরিচিত। এই শহর আমাদের উত্তরপ্রদেশের মহানগর। এই শহরেই যমুনা ও গঙ্গা নদী মিলিত হয়েছে। পৌরাণিক ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল প্রয়াগ একটি পরিচিত পর্যটন কেন্দ্র। আসলে আমাদের সিট কিন্তু পড়েছে একটা আপার বার্থ আর একটা মিডল বার্থ। এটা নিয়ে একটু টেনশনে আমরা ছিলাম, মানে একটু চিন্তায় ছিলাম যে সব থেকে যদি একটাও অন্তত লোয়ার বার্থ করতো তবুও দুজনে মিলে এক জায়গায় বসে কাটিয়ে দেওয়া যেত বাইরের দিকটা দেখতে দেখতে। সবসময় আপার বার্থ থেকে বা মিডল বার্থ থেকে নামা কিংবা মিডল বার্থে ওঠা একটু চাপের ব্যাপার। কিন্তু এই যে লোয়ার বার্থটায় যেটায় বসে আছি আমরা, সেটা সিটটা কিন্তু অরিজিনালি অন্য কারণ। এর আবার ফ্যামিলি অন্য কোচে রয়েছে। সেক্ষেত্রে কি হয়েছে, এই কিছুক্ষণের জন্য এখানে থাকছে, বাকি টাইমটা কিন্তু তার ফ্যামিলির সাথেই কাটাচ্ছে অন্য কোচে। সেই জন্য এই পুরো সিটটা কিন্তু ফাঁকা। সিটটা আমরাই রয়েছি এখন। আর যেটা একটু দুঃখ ছিল সেই দুঃখটাও কিন্তু মিটে গেছে। নিয়ে নিয়েছি দেখুন মশলাটি, আগেরটার থেকে তবুও ভালো। মানে আগে যেটা নিয়েছিলাম একটা কথায় জঘন্য, খেতেও পারিনি, শুধু গরম জল করে কোনো রকম চায়ের ফ্লেভার ছিল, ওটা চা ছিল না। এটা কিন্তু সত্যি ভালো। দাম নিল 20 টাকা করে। সময় এখন 1:24 আর আমরা 932 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু পৌঁছে গেছি ফতেপুর। ফতেপুরের দূরত্ব হচ্ছে 932 কিলোমিটার আমাদের হাওড়া থেকে। তবে আমরা এখন যে ফতেপুরে দাঁড়িয়ে রয়েছি, অরিজিনালি কিন্তু আমাদের ট্রেন 1 ঘন্টার বেশি লেট। এখানে আসার কথা ছিল 12:10, সেটা পৌঁছেছে 1:24। যাই হোক, এখানে 5 মিনিটের একটা হল্ট রয়েছে। এরপরে আমরা ফতেপুর থেকে বেরিয়ে যাব কানপুরের উদ্দেশ্যে। সময় তখন দুপুর 2:42। আমাদের ট্রেন এসে পৌঁছলো কানপুর। ট্রেনটির কানপুর পৌঁছানোর কথা ছিল 1:30 মিনিটে। যাই হোক, যেহেতু এই স্টেশনে আমাদের লাঞ্চ ডেলিভার হওয়ার কথা, তাই ডেলিভারি বয়ের দেরি হচ্ছে দেখে নিজেই প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক খোঁজা শুরু করলাম। ট্রেন ছাড়ার সময় অলমোস্ট হয়ে এসেছিল আর 10 মিনিট দাঁড়িয়ে রয়েছে ট্রেন। অ্যাট লাস্ট মোমেন্ট এসে কিন্তু এই যে জোম্যাটো আমাদের খাবারটা ঠিক ডেলিভারি করে গেল। আমরা জোম্যাটো থেকে একটি কম্বো অর্ডার করেছিলাম। তাতে ছিল বিরিয়ানি, ছিল তন্দুরি রুটি, ছিল রুমালি রুটি, আর ছিল চিকেন এবং রায়তা। দামটা ট্রেনের খাবারের থেকে কিছুটা বেশি হলেও খাবারের কোয়ালিটি এবং টেস্ট ছিল দুর্দান্ত। ট্রেন এমনি 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছিল। এখন এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে, প্রায় এখন লেট দেখাচ্ছে 2 ঘন্টা। এখন সময় হচ্ছে 3:32। এই জাস্ট ট্রেন ছাড়লো। লাঞ্চ সেরে নিজের বাড়িতে শুয়ে কখন যে ঘুমিয়ে গেছি তা আর খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন প্রায় পৌঁছে গেছে গাজিয়াবাদ। ট্রেন তখন প্রায় 2 ঘন্টা দেরিতে চলছে। তবে চিন্তা একটাই, এই ট্রেনের কালকা পৌঁছানোর কথা রাত 3টের সময়, আর তারপর আমাদের পরবর্তী ট্রেন রয়েছে ভোর 5:45-এর কালকা সিমলা শিবালিক ডিলাক্স এক্সপ্রেস। ট্রেন তখনই প্রায় 2 ঘন্টা দেরিতে চলছে। শিবালিক ডিলাক্স না পেলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। এখানে আমাদের আজকে রাতের সেরকম কিছু খাবার আমরা অর্ডার করিনি। আমরা জাস্ট চানাচুর আর মুড়ি নিয়ে নিয়েছি। বিট্টু সেটা বেশ ভালোভাবেই দেশি স্টাইলে মাখিয়ে নিল। তো যাই হোক, আনা হয়েছে কিন্তু রাত্রিবেলা তো সেজন্য পেঁয়াজ খেলাম না। জাস্ট হ্যাঁ একদম পেঁয়াজ আনা হয়েছে, বাকি আছে ওটা। লঙ্কাটা নিয়েছি আর মুড়ি আর চানাচুর, বাস এটা দিয়ে আজকের রাতের আমাদের ডিনার হবে। একটু সর্ষের তেল হলে খুব ভালো হতো। তেলটা মনের মধ্যে থাক, মনে তেল দিয়ে মাখিয়ে নেবো আমরা। সময় তখন রাত 10:40। নেতাজি এক্সপ্রেস
তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 45 মিনিট দেরি করে এসে পৌঁছলো দিল্লি। দিল্লি সম্বন্ধে নতুন করে কিছু বলার দরকার নেই, আমরা সবাই দিল্লি সম্পর্কে কম বেশি ধারণা রাখি। তবে এটুকুই বলবো যে মুম্বাইয়ের পর দিল্লিতে ভারতের দ্বিতীয় সর্বাধিক সংখ্যায় কোটিপতি লোকজন বসবাস করেন। এরপর ট্রেনে আমার জন্য নির্ধারিত বার্থে শুয়ে কাটিয়ে দিলাম বাকি সময়টা। যখন ঘুম ভাঙল তখন আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে চণ্ডীগড়। সময় ভোর 3:40 আর আমরা এসে পৌঁছে গেছি চণ্ডীগড়। নিয়ে নিয়েছি 1 কাপ চা। মানে এতটা ভোরবেলা সচরাচর ওঠার তো অভ্যেস নেই, যাই হোক নিয়ে নিয়েছি 1 কাপ চা। আর চণ্ডীগড় সম্বন্ধে একটা কথা বলে রাখি, চণ্ডীগড় এমন একটা জায়গা যেটা কিন্তু পাঞ্জাবের সাথে হরিয়ানারও রাজধানী। এই একটাই জায়গা রয়েছে যেটা কিন্তু দুটো রাজ্যের রাজধানী হয়ে থাকে। ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট, এরপরেও এখানে অর্থাৎ চণ্ডীগড়ে দাঁড়াবে কিন্তু 1 ঘন্টা। সময় 4:59, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা দেরি করে আমরা এসে পৌঁছলাম কালকা। 1713 কিলোমিটারের এই জার্নি আজ এখানেই শেষ হলেও আমাদের জার্নি কিন্তু এখনও বাকি। পরবর্তী পর্বে কালকা থেকে সিমলা পৌঁছানোর শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের এবং পায়ে হেঁটে সিমলা ঘুরে দেখার আমার অনন্য অভিজ্ঞতা নিয়ে অবশ্যই ফিরে আসব। আজকের মতো এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই ফিরব পরবর্তী পর্ব নিয়ে।